এখনো যারা সরকার পরিচালনা করছে তারা ইন্ডিয়ার ব্যাপারে কি স্ট্যান্ড নিবে সেটা তারা ক্লিয়ার করতে পারছে না। কেউ বলে ইলিশ মাছ দিব, কেউ বলে ইলিশ মাছ দিব না। যে তোমরা একটা জব করলে এক জায়গায় তোমরা আটকা পড়ে গেলা, কিন্তু তোমরা যদি জব ক্রিয়েট করো তো তোমাদের ওখানে আরো কয়েকটা জব হবে। রাস্তায় চেঁচামেচি করে আইন পরিবর্তন করে না। ওনার এই কথাই তো সবচেয়ে বেশি আন্দোলন তীব্র হয়ে গেল। এই যে ধরেন 2 দিন আগে টঙ্গী ময়দানে যেসব ঘটনা ঘটলো, এর আগে যদি ওনারা ফলো আপ করতো এটাকে এড়ানো যেত, এটা এড়ানো সম্ভব। একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করলেও 2-4 জন লোক মারা যায়, কিন্তু কোনো দুর্ঘটনা অবহেলার কারণে মানে উপেক্ষা করার কারণে ঘটে যাবে এটা আমাদের কারোই কাম্য নয়। প্রশাসন ঢেলে সাজালেন না, ভয় পেয়ে নির্বাচন দিয়ে পালালেন, তাইলে তো মানুষের কোনো আকাঙ্ক্ষা পূরণই হলো। আবার সেই সরকার যে পালিয়ে যাবে তার ব্যাপারে মানুষ আবার সমালোচনা করবে। চিকিৎসা ব্যবস্থাগুলি যারা আন্দোলন করলো, যারা ক্ষতিগ্রস্ত হলো, দেখেন না আপনি তাদের চিকিৎসার ব্যাপারে কত রকমের টাল বাহানা হয়েছে, কত রকমের কথা হয়েছে। তাদেরকে আপনি ধরেন 10,000 লোক অসুস্থ হয়েছে, 4-5টা হসপিটালকে আপনি ডেভেলপ করে আপনি বিদেশি টিম এনে চিকিৎসা দেন, যাদেরকে বিদেশ নিয়ে যাওয়ার জন্য চিকিৎসা করা দরকার। 100 কোটি টাকা, 1000 কোটি টাকা বাজেট করেন না, তারা অবদান করলো বিনির্মাণের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ ও প্রবাসে, কাছে ও দূরে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন ও শুনছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমি ইউসুফ মাহমুদী এবং আপনাদের প্রত্যেককেই আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই বিশেষ ভিডিও বার্তা অনুষ্ঠানে। বন্ধুরা, আজ মূলত আমরা আলোচনা শুনব জুলাইয়ের গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা অর্জন ও প্রাপ্তি এবং গণমানুষের আকাঙ্ক্ষা পূরণে সরকারের করণীয় কি, এই বিষয়ে। বন্ধুরা, এই আলোচনার জন্য আজ আখলাক টিভিতে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন আমাদের বিশেষ গেস্ট প্রফেসর শাহাদাত হোসেন, মানারাত ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ, গুলশান, ঢাকা। চলুন আমরা হজরতের সাথে একটু সালাম বিনিময় করে আসি। আসসালামু আলাইকুম মোহতারাম, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি জনাব, আমি ভালো আছি, আপনারা সকলে ভালো আছেন আশা করি। আলহামদুলিল্লাহ, আমি এবং আমরাও ভালো আছি। প্রিয় দর্শক, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন এবং বিষয়টাকে বোঝার চেষ্টা করবেন। আজকে আলেম ওলামারাও কিন্তু এ ব্যাপারে যথেষ্ট কথা বলছেন, জেনারেল শিক্ষিতরাও কথা বলছেন। তার মানে সমাজের সকল শ্রেণীর পেশার মানুষ বা সমাজের সবাই কিন্তু এ ব্যাপারে কথা বলছেন। এই হিসেবে আজকে আমরা প্রফেসর সাহেবের কাছ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনবো। আমরা প্রথমেই হজরতের কাছে যাব এই বিষয় নিয়ে যে কোটা বিরোধী আন্দোলন কিভাবে সরকার উৎখাতের আন্দোলনে রূপান্তরিত হলো, এই বিষয়ে আপনি আমাদেরকে যদি কিছু বলতেন। জি, আমি আপনার সবাইকে, আপনার শ্রোতা দর্শকদেরকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি। এটি আসলে ভূমিকায় খুব সংক্ষিপ্তই বলবো, কারণ কোটা বিরোধী আন্দোলন কিভাবে সরকার উত্থানের আন্দোলনে পরিণত হয়েছে সেটা অবশ্য সকলেই জানে। কারণ এই দেশের কোনো মানুষই সরকারের ওই সময় কোনো ওয়াদার প্রতি বিশ্বাস এবং আস্থা আনতে পারছিল না। ছাত্রদেরকে যেই প্রসঙ্গটা 18তেই শেষ হয়ে গেছে, অর্থাৎ তাদের কোটা উইথড্র করা হয়েছে, সেটা ঘুরিয়ে ফিরিয়ে আবার ইস্যু তৈরি করা হয়েছে। এইটা আসলে ছাত্ররা বুঝতে পারছিল যে এইটা সরকারের ইন্ধন ছাড়া এখানে আবার ইস্যু হয় নাই। যখন আবার সেটা কোর্টে নেওয়া হলো তখন ছাত্ররা চাচ্ছিল যে নির্বাহী আদেশ হয়ে যাক, কিন্তু তারা আবার কোর্টের দোহাই দিয়ে লিঙ্গার করতেছিল। তখন ছাত্ররা বুঝতে পারলো যে তাদের এখনো যে কথাটা বলবে সেই কথাটা শেষ পর্যন্ত টিকবে না, তারা শেষ কথা থেকে সরে আসবে। এই জন্য তারা সরকারের উপরই আস্থা আনতে পারছিল না। আর যখন কারোর উপরে আস্থা আনতে না পারে তখন তার কথা তো আর মানুষ নিবে না। এটা আমি বেশি বলবো না। আমার যেহেতু 2 ছেলে ইউনিভার্সিটিতে পড়ে, ওরা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ে, ওরা চেষ্টা করছিল বিভিন্ন ভাবে যে কিভাবে সরকারকে মানে পতন করানো যায়। ওরা বলছিল যে না, কোনো জায়গায় থামা যাবে না, এই সরকার অনেক ইস্যুকে ঢাকার জন্য অন্য ইস্যু নিয়ে আসছে, বিগত 15 বছর সেটা করেছে, এখন তো সরকারের কোনো কথাই থামা যাবে না। আমার কলেজের শিক্ষক বা অন্যান্য যারা, তারাও বিভিন্ন ভাবে ছাত্রদের সাথে কথা বলছিল। ছাত্রদের একটাই দাবি ছিল যে তারা কমপ্লিট সংস্কার চায়। একটা জিনিস আপনারা মনে করবেন, নির্মাণ একটি শব্দ, বিনির্মাণ আরেকটি শব্দ, পুনর্নির্মাণ আরেকটি শব্দ। রিসেট কথাটা কেন আসলো? নির্মাণ হলো যারা স্বাধীনতা যুদ্ধ করে বাংলাদেশকে নির্মাণ করেছে, তারা অবশ্যই নির্মাণ করেছে, তাদের কৃতিত্ব আছে সেখানে। যারা স্বাধীনতার ঘোষণা বা রক্ত দিয়েছে বা যারা মুক্তিযুদ্ধ করেছে তাদেরকে স্যালুট, তারা বাংলাদেশকে নির্মাণ করেছে। কিন্তু বিনির্মাণ কারা? বিনির্মাণ এসে এই 24-এর গণ অভ্যুত্থানে, যখন জুলাই এবং আগস্টে গণ অভ্যুত্থান হলো, তারা বিনির্মাণ করেছে, সংস্কার করেছে। এখন সংস্কারে যদি কাজ না হয় তাহলে পুনর্নির্মাণও করতে হবে। এখন বিনির্মাণ যখন হয় তখন আগের অনেক জিনিস চলে যায়, আগের অনেক স্মৃতি মুছে যায়। কিন্তু এদের কেন বিনির্মাণ করতে হলো? অর্থাৎ এই যে সাম্য, ন্যায় বিচার এবং অধিকার, এগুলি আদায় না হওয়ার কারণে কেউই কোনো জায়গায় শান্ত ছিল না, কেউই, সবাই তার প্রাপ্য থেকে বঞ্চিত ছিল। এবং যাদের ক্ষমতা আছে, যাদের দাপট আছে, যারা কথাকে দমন করতে পারে,
সেক্ষেত্রে সাংবাদিক বলেন, সেক্ষেত্রে ইউনিভার্সিটির ভিসিরা বলেন, সেক্ষেত্রে সেনাবাহিনী বলেন, সেক্ষেত্রে বিচার বিভাগ বলেন, প্রত্যেকটা বিভাগ এমন ভাবে ক্ষতিগ্রস্ত করা হয়েছে, এমন ভাবে দুর্বল হয়ে পড়েছিল, এতভাবে নতজানু হয়েছিল যে ছাত্ররা তাদের ইতিহাস ঐতিহ্য, সেই 52, সেই 59-এর গণ অভ্যুত্থান, এগুলি সবকিছু, 91-এর এরশাদ হওয়াটা আন্দোলন, স্বৈরাচার হওয়াটা আন্দোলন, এই সবকিছু থেকে তারা আবার সামারাইজ করেছে যে না, এখন রক্ত ঢেলে দিয়ে আবার নতুন করে বিনির্মাণ করতে হবে। মহতারাম, আপনাকে একটু ইন্টারাপ্ট করাই, তাহলে কি আমি ধরে নিব বা আপনার কথা আমি এরকম ধরতে পারি কিনা যে মূলত এই বিনির্মাণের ক্ষেত্রে সকল শ্রেণী পেশা, সকল সেক্টরের মানুষই কিন্তু মূলত ওইরকম একটা মেন্টালিটি প্রিপারেশন নিয়েছিল, কিন্তু ওইরকম আন্দোলনের কোনো ফোর্স বা সোর্স পায় নাই বা কোনো প্ল্যাটফর্ম পায় নাই, যে কারণে করতে পারেনি, কিন্তু ছাত্র আন্দোলনটা ওই মানুষের যে আকাঙ্ক্ষার জায়গাটা বা চাওয়াটা, ওইটা কি বাস্তবে রূপ দিয়েছে, যে কারণে আন্দোলনটা এইভাবেই ফলপ্রসূ হয়েছে? আপনি কি এটা বলবেন কিনা? জি জনাব, অবশ্যই। দেখেন, বিএনপি একটি বড় সংগঠন। হেফাজত ইসলাম দেশের মানুষের ইসলামের দাবি নিয়ে শাপলা চত্বরে 5ই মে যে আন্দোলন করেছিল, সেটা মানুষের একটা গণদাবি। বিএনপি জেলায় জেলায় যে সমাবেশগুলো করেছে, মানুষ নৌকা রিক্সা দিয়ে চলে আসছে। এরপরে জামাতের কেন্দ্রীয় নেতৃবৃন্দ তাদের যেরকম ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের যেরকম আয়নাঘর বলেন, অন্য অন্য জায়গায় বলেন, সব জায়গায় মানুষের ভিতরে একটা বিষাক্ত বাষ্প এরকম ভাবে জমেছিল, যেটা বাষ্পায়িত হয়েছে, যেটা ফুঁসে উঠেছে, যেটা বিস্ফোরণ হয়েছে জুলাই এবং আগস্টের গণ অভ্যুত্থানে। তা না হলে এই যে পুঞ্জীভূত বাংলাদেশের মানুষ ভোটের অধিকার, এটাকে কিভাবে নেয়? একটা উৎসব হিসাবে, যে তারা তাদের নেতা নির্বাচন করবেন এবং দিনের শেষে সেই নেতা গিয়ে সংসদে তাদের কথা বলবেন, সংসদ থেকে অধিকার নিয়ে এসে তাদের রুট লেভেলে সেটা বাস্তবায়ন করে দেখাবেন। মানুষ সেটি 15 বছরে দেখে নাই। বিভিন্ন ব্যাখ্যা, সবচেয়ে বড় ব্যাখ্যা দিয়েছে ইন্ডিয়া। ইন্ডিয়া লুফে নিয়েছে বাংলাদেশের এই যে সরকারের অটোক্রেসি ভাব এবং যে দুর্বলতা। দেখেন, এখনো যারা সরকার পরিচালনা করছে, তারা ইন্ডিয়ার ব্যাপারে কি স্ট্যান্ড নিবে সেটা তারা ক্লিয়ার করতে পারছে না। কেউ বলে ইলিশ মাছ দিব, কেউ বলে ইলিশ মাছ দিব না, কেউ বলতে বলতে আবার বেশি দিয়ে দিল। আবার অন্য ক্ষেত্রে বিভিন্ন জায়গায় ইন্ডিয়ার সাথে রিলেশনের ক্ষেত্রে সবাই একটা মর্যাদাপূর্ণ রিলেশন, স্বামী স্ত্রী হলেও সংসারে উভয়ের একটা অংশগ্রহণ এবং সমমর্যাদা চায়। অফকোর্স। ছেলে সন্তানরাও দেখবেন তারা ফুল স্টেজে থাকে। আমাদের দেশের সাথে, চায়নার সাথে, নেপালের সাথে, ভুটানের সাথে, শ্রীলঙ্কার সাথে, মালদ্বীপের সাথে, পাকিস্তানের সাথে একটা মর্যাদাপূর্ণ সম্পর্ক আছে। যদিও চায়না একটি বড় রাষ্ট্র, কিন্তু সেখানে একটি মর্যাদা সম্পন্ন সম্পর্ক রাখছে। মিয়ানমারের সাথেও বাংলাদেশ সরকার সবসময় একটা ভালো সম্পর্ক রাখার চেষ্টা করছে, যদিও সেখানে সামরিক জান্তা বিভিন্নভাবে লোকজনকে পুশ করে আমাদের দেশে দিয়েছে। কিন্তু বাংলাদেশের একটা ঐতিহ্য আছে যে তারা সার্ভ করেছে, তারা দক্ষিণ এশিয়ায় রোল প্লে করেছে, তারা একটা মর্যাদাপূর্ণ সম্পর্ক। এইটাকে শুধু স্বাধীনতা যুদ্ধের অবদানে কন্ট্রিবিউট করার কারণে ইন্ডিয়া এতটা বেশি অবদমিত করেছে, যেটা মানুষ আর মেনে নিতে পারছিল না, যে আমরা পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করছি ইন্ডিয়ার গোলাম হওয়ার জন্য না। এবং দেখেন, বিগত 3টা নির্বাচনের সময় ইন্ডিয়ার যে ন্যাক্কারজনক ভূমিকা, সারা পৃথিবীর সমস্ত রাষ্ট্রদূত এবং সমস্ত ইন্টারন্যাশনাল সংবাদ মাধ্যম যেভাবে কভারেজ দিয়েছে যে বাংলাদেশের মানুষ ভোট চায় শুধু ইন্ডিয়া, তাদের এ ব্যাপারে লিনিয়েন্স দেখাচ্ছে এবং পরিষ্কার ছিল। এখন ইন্ডিয়ার সাথে রিলেশনের ব্যাপারে যখন মানে পণ্য বয়কট আসলো বা অন্যান্য জিনিস আসলো, তখন সবাই বলতেছে যে ইন্ডিয়াকে আমাদের যে পরিমাণ ক্ষতি করেছে, সেটার জন্য ইন্ডিয়ার সাথে আমাদের সম্পর্ক পুনর্মূল্যায়ন হচ্ছে না। এবং এই ক্ষেত্রে দেখেন, আসিফ নজরুল স্যার ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক, আমাদেরও মানে সম্মানের পাত্র, এবং উনি অনেক রোল প্লে করেছে এই ছাত্রদেরকে কাদেরকে নিয়ে মানে আপনার এই সরকারের উপদেষ্টা পরিষদ বানানো হবে, সেক্ষেত্রে উনি রোল প্লে করেছে। কিন্তু এখন ওনার রোল শুধু ইন্ডিয়ার কারণে, স্ট্যান্ড ক্লিয়ার না হওয়ার কারণে সেটা প্রশ্নবিদ্ধ। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মতো একটা বিরাট সংগঠনের সে আপনার মহাপরিচালক, ওনার স্ট্যান্ডের কারণে, ওনার দুই একটা কথার কারণে সেই একই রকম মানে স্ট্যান্ড এখানে চাচ্ছে। এখন যারা বড় বড় সাংবাদিক আছে, সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ আছে, তারা সবাই বলছে যে দেখেন, আপনারা এখনো স্ট্যান্ডটা ক্লিয়ার করতে পারেন নাই। এরপরে আমি আরেকটা কথা আসি, দেশের আইন শৃঙ্খলা বিষয়। পুলিশকে, র্যাবকে যে পরিমাণ ক্ষমতা দেওয়া হয়েছিল, এবং সেই ক্ষমতাটা দেওয়া হয়েছিল বিগত সরকারের মাধ্যমে, এবং তারা ওইটা এক্সারসাইজ করতে করতে অভ্যস্ত হয়ে পড়েছিল। যখন ছাত্ররা একেবারে রুখে দাঁড়ালো, 2 বছরের শিশু থেকে শুরু করে বৃদ্ধ, আবাল বনিতা, মেয়েরা পর্যন্ত, ইউনিভার্সিটির মেয়েরা পর্যন্ত, তারা একেবারে নিজেদেরকে রাস্তায় রক্ত সহ ঢেলে দিয়েছে এবং স্বাধীনতা পুনর্নির্মাণের জন্য, সংস্কারের জন্য তারা চেষ্টা করেছে। স্যার, আপনার সাথে একটু যোগ করি স্যার, শুধু রাস্তায় তো রক্ত ঢালেনি, ঘরেও তো রক্ত ঢেলে দিয়েছে, কারণ কোলের বাচ্চা কোলে থেকে সে ঘরে বসে গুলি খেয়েছে। হ্যাঁ, হসপিটালে গিয়েও তাদেরকে
বের করা হয়েছে, চিকিৎসা করতে দেয় নাই। এই ঘটনা বাংলাদেশে বারবার হচ্ছে, যে যখন একটি দল নিচে পড়ে যায় তাকে নিষ্পেষিত করার জন্য এত চিকিৎসা পর্যন্ত দেওয়া হয় না, সমস্ত নীতি নৈতিকতা বিবর্জিত। এটা আমাদের কাছে খুবই দুঃখজনক। আমাদের একটু ভাবতে হবে যে যখন একজন মানুষ চিকিৎসার দ্বারে চলে যায় তাকে সেখান থেকে বের করে মারা উচিত না, সেই ডক্টরকে মারা উচিত না যে তাকে চিকিৎসা দেয়। এটা হলো আমাদের নীতি নৈতিকতার অবক্ষয়। আমরা বেশি হিংসুটে হয়ে, এটা আমি দুঃখজনক বলবো। ধরেন ঢাকা ইউনিভার্সিটিতে একজন পাগল ছেলেকে পিটিয়ে মেরে ফেলছে, এই গণ অভ্যুত্থানের পরে শুনেছি বিএনপির 19 জন মারা গেছে। এইগুলি আসলে সবগুলি একটা, হ্যাঁ আমি বলেছিলাম বঞ্চনার জায়গাটা, চিকিৎসা বলেন, অধিকার বলেন, মামলা বলেন, সব জায়গায় যারা একবার বঞ্চিত হয় তারা কোথাও সে অধিকারটা আর ফিরে পায় না। এবং এটার আসল যারা আপার হ্যান্ড থাকে তারা অন্যকে এমন ভাবে জুলুম নির্যাতন করে যে সে মামলা দিতে যেতে ভয় পায়, সে কোর্টে যেতে ভয় পায়, যে সে এটা যে এখন নাই তা না। এখনো দেখেন যে সালমান এফ রহমানের মতো একজন ক্ষমতাশীল মানুষ, সে পালানের জন্য, ওই যে আন্দালিব রহমান পার্থ যেটা বলে, যে পালানের জন্য সে একটা মুরগি খোপও পেল না, সে একটা নৌকার ভিতরে ঢুকে যে দাঁড়িয়ে কামিয়ে তার সারা জীবনের অর্জন মাটি হয়ে গেছে। এই এস আলমের কথা বলেন। এটার কারণ কি? বিরাট ক্ষোভের কারণে বাংলাদেশের মানুষগুলি অনেক সময় ক্ষোভ প্রকাশ করতে গিয়ে পচা ডিমের কালচার আমাদের দেশে কিভাবে আসলো। এইসব জিনিস আসলো এই জন্য যে মানুষ ক্ষোভকে প্রকাশ করার এই ওয়েটাই দেয়। জি, আমি এটা বলতে চাচ্ছি যে আন্দোলনটা সরকার উৎখাতের আন্দোলন হওয়া ছাড়া আর কোনো বিকল্প ছিল না। আন্দোলন এদেশের মানুষ অনেক দেখেছে, কিন্তু এই সরকারকে রেখে আর কোন আন্দোলন করতে চাচ্ছিল না। এই জন্যই সরকার উৎখাত। তার মানে আপনি যেটা বলতে চাচ্ছেন সেটার দ্বারা আমি এটা বুঝতে পেরেছি যে আন্দোলনটা কোটা বিরোধী হোক আর যেটাই হোক, মূলত আন্দোলন ছিল সরকার বিরোধী। এটা মানুষের ক্ষোভের পুঞ্জীভূত জায়গা থেকে ওই আন্দোলনটা কোটা বিরোধী আন্দোলনটায় ওইটাকে রূপ নিয়েছে, এইভাবেই এস্টাবলিশড হয়েছে আন্দোলন। আপনি চমৎকার বলেছেন, জাযাকুমুল্লাহ, আল্লাহ পাক আপনাকে বারাকা দান করুন। প্রফেসর সাহেব, আপনার কাছ থেকে আমরা অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, যারা শুনতেছেন শুনবেন, সবাই দয়া করে শেয়ার করে দিবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, মতামত দিবেন। আমরা হযরতের কাছ থেকে আরো আলোচনা চাইবো ইনশাআল্লাহ। মোহতারাম, আমরা দ্বিতীয় পর্যায়ে আপনাকে যে প্রশ্নটা করতে চাই সেটা হলো যে এই আন্দোলনে জনমানুষের কি আকাঙ্ক্ষা ছিল, যদি আপনি একটু ছোট পরিসরে আমাদেরকে বলেন। জি, আমি সেই প্রসঙ্গে আসছি। জনগণের আসলে আকাঙ্ক্ষা হলো যেসব প্রতিষ্ঠানগুলি ধ্বংস হয়ে গিয়েছে সেই প্রতিষ্ঠানগুলো পুনর্নির্মাণ, সংস্কার। তো আমাদের উপদেষ্টা পরিষদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি চেষ্টা করছেন যে এগুলি সংস্কার করা, কিন্তু হয়েছে কি, একটা ট্রেডিশন 15 বছরের বিভিন্ন জায়গায় যেসব ময়লা আবর্জনা, যেসব কালচার তৈরি হয়েছিল সেটা থেকে বের হয়ে আসতে ওনাকে বেশ বেগ পেতে হয়েছে। আপনি চমৎকার বলেছেন। একই সাথে এটা ভেরি ক্লিয়ার যে আন্দোলনের জনমানুষের আকাঙ্ক্ষা ছিল যে সমস্ত প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে এটাকে পুনরায় নির্মাণ করা বা বিনির্মাণ করা, অর্থাৎ আগের জায়গায় ফিরিয়ে নিয়ে যাওয়া বা আরো ভালো করে এটাকে প্রতিষ্ঠিত করা। এটা একদম ক্লিয়ার। আমরা এর পরের যে প্রশ্নটা করব সেটার মধ্যে আপনার এইটার আনুষঙ্গিক আলোচনা চলে আসবে যে মানুষের আকাঙ্ক্ষার কোন কোন জায়গাগুলি অর্জিত হয়েছে এবং কোন কোন অপ্রাপ্তি এখনো রয়েছে, এই ব্যাপারে আপনি বলবেন। এইটা খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের মানুষের যেই, আমাদের ছাত্রদের কথাই বলি, যেই পরিমাণ ছাত্ররা বেকার, কর্মসংস্থান হয় নাই, এদের কর্মসংস্থানের জন্যই কিন্তু তারা 35 বছর চেয়েছিল। 35 হোক আর 30 হোক, যদি কর্মসংস্থান সৃষ্টি করা না হয় তাহলে কিন্তু তারা কর্মসংস্থান পাবে না। হয়তো আপনার 10% পাবে বা 5% পাবে, বাকিরা যে কোনো ভাবে, কোটা আন্দোলন কোটা উঠে গেছে, কিন্তু কর্মসংস্থান নেই। আপনি সে জব কোথায় পাবে? প্রত্যেকটা ফ্যামিলি, একটা গ্রামে দেখেন কয়জন লোক চাকরি করছে, বেশিরভাগ লোকই বেকার বসে আছে। বিসিএস হয়, বিসিএস এর এগেইনস্টে কয়জন কোয়ালিফাইড হবে? কোটা কয়টা পদ আছে? খুবই কম। এখন এই ক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূস, ওনাকে আমি, আই হ্যাভ ডিউ রেসপেক্ট ফর হিম অ্যাজ হি হ্যাজ দ্য এন্টারপ্রেনারশিপ কোয়ালিটি টু ক্রিয়েট নিউ জবস। এটা আমি যে উনি সময় বলে যে তোমরা একটা জব করলে এক জায়গায় তোমরা আটকা পড়ে গেলা, কিন্তু তোমরা যদি জব ক্রিয়েট করো তো তোমাদের ওখানে আরো কয়েকটা জব হবে। আমি যেহেতু শিক্ষক, আমি কয়েকটা প্রতিষ্ঠান করেছি, আমি দেখেছি ছোট্ট একটা প্রতিষ্ঠান যদি শুরু করি সেখানে 5-7 জন 10 জন জব হয়ে যায়। আমি শিক্ষা প্রতিষ্ঠানই বানাই, তো দেখা যায় যে সবাই একটু হলেও, অল্প হলেও 5,000-7,000 টাকা বেতন দিলেও সে মনে করে যে আমি একটা জব পেয়েছি। এই দেশের অবস্থাটা এরকম। আচ্ছা, এরপরে আমি বলি যে বিচার বিভাগ একবারে তছনছ হয়ে গিয়েছিল। 2-1 জনের ইশারায় বিচার বিভাগ চলতো। এই ধরেন আইনমন্ত্রী হেসে হেসে কথা বলে, কি বলে যে রাস্তায় চেঁচামেচি করে আইন পরিবর্তন করে না। ওনার এই কথাই তো সবচেয়ে বেশি আন্দোলন তীব্র হয়ে গেল। রাস্তায় চেঁচামেচি শব্দটা বলছে, আপনি ভেবে দেখেন
মানে আপনার যখন ইন্টারনেট বন্ধ হয়ে হয়ে করে দেওয়া হলো, তখন মানুষ বুঝতে পারছিল না যে আমাদের অধিকার আর কোথায় থাকলো, কেউ কারোর সাথে শেয়ার করতে পারছে না। মানে অধিকার এমন বেশি পদদলিত, এমন বেশি স্ম্যাশ করা হয়েছে, এমন বেশি টুকরা টুকরা একদম খণ্ড বিখণ্ড বিদগ্ধ করা হয়েছে যে অধিকারের কোনো জায়গায় ছিল না। এখন আমি বলবো যে র্যাব, পুলিশ বা অন্যান্য যে বাহিনীগুলি, আইন শৃঙ্খলা বাহিনীগুলি, এইসব বাহিনীগুলির কাছে সবচেয়ে মানুষের বড় আকাঙ্ক্ষা থাকে যে তারা নিরাপত্তা পাবে, জি তারা প্রশাসনের সহযোগিতা পাবে, কিন্তু এখানে পাচ্ছিল না। এখানে খুবই এখন এই ক্ষেত্রে অতিরিক্ত যা রয়ে গেছে এগুলি তো আরো অনেক বড় বিশদ আলোচনা। আমি খুব সংক্ষেপে কয়েকটা বলবো যে অতৃপ্তি রয়েছে, ব্যাপক ব্যাপক কর্মসংস্থানের অভাব রয়েছে। আমাদের এই ছেলেরা যারা পাশ করছে তাদেরকে কর্মসংস্থান করা যাবে কিনা, 2-4 জন হয়তো উপদেষ্টা হিসেবে কাজ করছে, কিন্তু তারাও কর্মসংস্থান করে যেতে পারবে কিনা। আমার এই বর্তমান সরকার যেহেতু একটা এন্টারপ্রেনার সরকার, হি হ্যাজ দ্য কোয়ালিটি টু অ্যাট্রাক্ট দ্য হোল ওয়ার্ল্ড টু কন্ট্রিবিউট টু দ্য কান্ট্রিজ ইকোনমি। এইটার জন্য আমি বলবো যে ওনাকে বেশি বেশি উদ্যোক্তা তৈরি করার জন্য এবং কর্মসংস্থান সৃষ্টি করার জন্য অনেক বেশি মনোযোগী হতে হবে। এটা হবে সবচেয়ে বড় সংস্কার আমার মনে, আমার পক্ষে। কারণ অর্থনৈতিক ডেভেলপমেন্ট না হলে, মানুষ যদি কাজ না পায়, তাহলে এইসব সংস্কার আবার কিছুদিন পরে ধুলায় মিশে যাবে। স্যার, এখানে আমরা আপনার সাথে একটু যোগ করতে চাই। আমরা আগে মানে বাংলাদেশের অতীত কালচারে দেখেছি এক সরকার আসলে আরেক সরকার গেলে, অর্থাৎ যেটা অতীত সরকার এবং বর্তমান সরকার এসে তাদের সমস্ত কাজকর্ম বাদ করে দেয়, অনেক প্রজেক্ট বাতিল হয়ে যায়, অনেক টেন্ডার বাতিল হয়ে যায়, অনেক কর্ম বাতিল হয়ে যায়, অনেক কর্ম থেমে যায় বা অনেক কর্ম আজীবনের জন্য স্থগিত হয়ে যায়। তো এই ক্ষেত্রে এখন যে ইন্টারিম গভর্নমেন্ট আছেন তারা যে কাজগুলো করছেন, আগামী সরকার এসে এই কাজগুলোর উপরে দাঁড়িয়ে যদি কাজ করে তাহলেই তো দেশের সকল সম্পদ, সকল সময় সবটাই কাজে লাগলো। আর আগামী সরকার এসে যদি এরকম কোনো পরিবর্তন করে, অর্থাৎ রাজনৈতিক দলীয় সরকার যখন আসবে ভোটের পরে, তখন যদি পরিবর্তন করে যে না ওইটা নিব না, ওইটা ওনাদের সুবিধা মতো করে, তো এই ক্ষেত্রে আপনি কি বলবেন? মানে এই সংস্কৃতিটা কি সামনে আর চালু করা কোনো সুযোগ আছে কিনা, বা এরকম কোনো সম্ভাবনা আছে কিনা, বা উচিত হবে কিনা, এ ব্যাপারে আপনার বক্তব্য কি? যে আমি কিন্তু এই কথাটা আগেই টাচ দিয়েছি যে আমাদের দেশে প্রতিহিংসার বিষয়টা একটু বেশি হয়ে যায়। ধরেন এই যে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর করেছিলেন, তাতে দেশের মানুষের কোনো উপকার হয়নি টাকা খরচ ছাড়া। এরকম মানে প্রজেক্ট বাতিল করাটাই যেন পারপাস না হয়, নাম পরিবর্তন করে একটা ঢামাডোল পাট পিটানো, এটা যেন আমি আশা করব পরবর্তী যে সরকারগুলি আসবে, যেহেতু আমাদের 50-এর অধিক ইয়ার্স হয়ে গেছে স্বাধীনতার, এখন সরকারগুলি বুঝবে যে বাতিল করা এটা আমাদের কাজ না, মূল্যায়ন করা, এক্সটেন্ড করা অথবা এক্সপ্যান্ড করা, এগুলি আমাদের কাজ হওয়া উচিত। তা না হলে আমাদের টাকা খরচ হবে, অর্থ খরচ হবে, কিন্তু প্রজেক্টগুলি বাতিল হয়ে যাওয়ার কারণে, ধরেন এই সরকার এখন তো ধরেন অনেকগুলি কমিশন তৈরি করেছেন, 6টা বা 7টা কমিশন তৈরি করেছেন, কিন্তু এই সরকার যদি এই কমিশন করার পরে কমিশনের এক্সিকিউশনে যেতে না পারে বা পরবর্তী সরকার এসে সেটার ফলো আপ না করতে পারে, তাহলে এই কমিশনের ও কাজ হবে না। ধরেন আপনি সংবিধান সংশোধনী কমিশন, এই সংবিধান নিয়ে বাংলাদেশে বিতর্ক কম হয় নাই, এর কাটাছেঁড়া কম হয় নাই। এটা যদি চলতেই থাকে তাহলে এইটার থেকে আমরা এই গন্ডি থেকে বের হতে পারবো না, এক গোলক ধাঁধায় পড়ে যাব। এটার জন্য আমি বলবো যেটা এখন এই সরকার কিন্তু কনস্ট্রাকশন বা ডেভেলপমেন্টের দিকে খুব একটা মন দিতে পারছে না, তাদের ফান্ডামেন্টাল অনেক কাজ আছে। তারা যদি কিছুটা ডেভেলপমেন্ট আবার শুরু করে যেতে পারে বা ধারাবাহিকতা কিছুটা রক্ষা করতে পারে, সেটা অসাধারণ হবে। ডেভেলপমেন্ট হয়েছে, কিন্তু ডেভেলপমেন্টের নামে যে মহা চুরি হয়েছে, সাগর চুরি হয়েছে, সেটা ছিল সবচেয়ে। আর সাগর চুরি হয়ে টাকা দেশে থাকে নাই, টাকা যখন পাচার হয়ে যায় তখন ওইটা দেশের মানুষের কল্যাণের কোনো কাজে লাগে না। চুরি হলেও যদি টাকা দেশে থাকে কিছুটা হলেও কাজে লাগে, অনৈতিকতার কারণে ক্ষতি হয় কিন্তু কিছুটা হলে দেশে ইনভেস্টমেন্ট হয়। আর চুরি হয়ে যখন টাকা পাচার হয়ে যায়, যখন বেগম পাড়া করা হয় কানাডায় বা অন্য অন্য দেশে, ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমানো হয়, তখন মানুষ সবচেয়ে বেশি দেউলি হয়। আর এটা যে একবার হয়েছে তা না, সব সময় এগুলি বারবার হতে থাকে। এই সব চিন্তা থেকে বের হয়ে আসতে হবে আমাদের দেশের মানুষকে। দেখেন ওনারা মর্যাদাও হারিয়ে ফেলতেছে, ওনাদের সন্তানরা, ওনাদের পরবর্তী প্রজন্ম ওই দুর্নীতিবাজের সন্তান, চোরের সন্তান, XYZ আপনার এত টাকার ছাগল কিনেছে কিভাবে, এগুলি কিন্তু আলোচনা চলতে থাকে, ইতিহাস হয়ে থাকে। তো ইতিহাস যে জিনিসটা তৈরি হয়ে যাচ্ছে আমার দুরাচার অনাচারের কারণে, দুর্বৃত্তায়নের কারণে, সেটা আমার পরবর্তী প্রজন্মের জন্য কত ভালো, এটা আমার মনে হয় পরবর্তী যারা নেতৃত্ব দিবে তাদের অবশ্যই পুনর্মূল্যায়ন করা উচিত। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, চমৎকার বলেছেন প্রফেসর শাহাদ হোসাইন হাফিজাহুল্লাহ। আল্লাহ আপনার এলেমে হেলেমে হায়াতে বারাকা দান করুন। আমরা আপনার আলোচনা শুনে অভিভূত, এবং আমরা মনে করি এই কথাগুলো যদি চালাচালি হয়, এই কথাগুলো যদি মিডিয়াতে লাউডলি আসে এবং এই কথাগুলোকে যদি এস্টাবলিশ করা হয়, তাহলে এই দেশকে গঠন করতে খুব বেশি পেছনে যেতে হবে না। সাথে সাথে আমি আরেকটু আপনার সাথে যোগ করতে চাই যে পলক সাহেব কিন্তু এই কয়েকদিন আগে স্বীকারোক্তি দিলেন যে একজন ব্যক্তি বা তখনকার প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীর নির্দেশেই তিনি ইন্টারনেট বন্ধ করেছিলেন। এরপর আপনি যেটা বললেন মানুষের ক্ষোভের জায়গা, এবং যেটা বললেন যে আদালত একজন ব্যক্তির নির্দেশেই চলছে, এই যে কর্মগুলো তারা যখন ঘটিয়েছে তখন তারা ভাবতো কি কেউ দেখে না, কেউ জানে না, কেউ বুঝে না। আসলে সবাই জানে বুঝে, হয়তো তার কাছে প্রমাণ নেই। যেমন আমি মিডিয়ার কাজ করতে গিয়ে প্রচুর পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছি, এবং আমাদের টিম, আমাদের এই ছোট প্রতিষ্ঠান হওয়ার পরেও আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি, এবং বড় বড় প্রতিষ্ঠান ইন্টারনেট বন্ধের কারণে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু আজ তো আমরা দেখলাম, আমরা তখনও জানতাম, বুঝতাম, হয়তো আমাদের কাছে ডকুমেন্ট ছিল না, তো মানুষকে চাপায় দিয়ে, মানুষের উপরে জোর জবরদস্তি করে এগুলি সাময়িকভাবে করা যায়, কিন্তু স্থায়িত্ব এটা পায় না এবং স্থায়িত্ব লাভ করা যায় না। আপনি যেটা বললেন সেটা আমি আমার জুমার বয়ানে সম্ভবত বলেছিলাম যে এদের প্রজন্মের পর প্রজন্ম চোর এবং অসৎ মানুষ এবং খারাপ মানুষ হিসেবেই বাঁচতে হবে, তাদের প্রজন্মের পর প্রজন্ম। এবং অনেক ক্ষেত্রে হয়তো তাদের নাতিপুতিরা বা তাদের ছেলেমেয়েরা লজ্জিত হবে, অথবা তারা মিথ্যা দিয়ে মিথ্যাকে বাস্তবায়িত করার জন্য, অর্থাৎ তারা যে মিথ্যা করছে, তারা যে অন্যায়গুলো করছে, এইটাকে মিথ্যা দিয়ে ঢাকার জন্য হাজার হাজার লাখ লাখ মিথ্যা বলতে হবে। তার মানে তাদের প্রজন্ম হয়তো মিথ্যাবাদী হতে হবে অথবা লজ্জিত হতে হবে। এই কর্মগুলো এনারা করেছেন। এনিওয়ে, তো আমরা শেষ প্রশ্ন আপনার কাছে করব। আমরা আপনার আলোচনায় অভিভূত যে আপনি অনেক জ্ঞানী মানুষ, আলহামদুলিল্লাহ, সামনে প্রশংসা করা যাবে না। বাকি আপনি অনেকগুলো প্রতিষ্ঠান চালান, সেই হিসেবে আমরা আপনাকে পেয়ে ধন্য, আখলাকি পরিবার আপনাকে পেয়ে ধন্য। আমরা শেষ প্রশ্ন আপনার কাছে করব যে গণমানুষের আকাঙ্ক্ষা পূরণের জন্য সরকারকে কোন বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে হবে অন্তত এই সময়? জি, আপনি যে কথাটা বলেছেন সামান্য একটু কথা আগের কোশ্চেনের সাথে রয়ে গেছে। অফকোর্স। দেখবেন প্রত্যেকটা মন্ত্রণালয় তার নতুন নতুন ব্যাখ্যা তৈরি করেছে। শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে নতুন একটা ব্যাখ্যা তৈরি করে দেয়। মানে আইন মন্ত্রণালয় একটা নতুন ব্যাখ্যা তৈরি করে দিয়েছিল। এই যে ব্যাখ্যা তৈরি করলে মানুষ যে ব্যাখ্যাটাই নেয় না, ব্যাখ্যাটার কারণে আরো ক্ষোভ তৈরি হয়, এই জিনিসটা পরবর্তী যারা সরকার চালাবে আমার মনে হয় তারা মাথায় রাখবেন। এটা আমি সব সেক্টর নিয়ে কথা বলছি না, কিন্তু আপনি ধরেন ভূমি মন্ত্রণালয়, তাদের অসাধারণ সম্পদ লন্ডনে বা অন্যান্য দেশে এই মন্ত্রী, তো এই যে ব্যাখ্যাগুলি দিচ্ছে, আপনি কাক এবং এই যে শিয়ালের উদাহরণ মানুষ দেয়, একটা স্বভাবে হলো চোর, মানে এদের একটা বৈশিষ্ট্য হলে চুরি করে নিবে, চুরি করে খাবে। দেখবেন শিয়াল রাত্রে বের হয়, কাক মানে এটা কেন? এটা মানুষ কাক এবং শিয়ালের উদাহরণ এই জন্য দেয় যে তাদের ক্যারেক্টারটা হলো সে মনে করে আর কেউ দেখছে না। দেখবেন কাক এবং শিয়ালের শত্রু বেশি, তারা যে পরিবেশে সবসময় ক্ষতি করে তা না, তাদের উপকারের দিকও আছে। শিয়ালের চামড়ার জুতা অনেক দামি, তারপরে কাক ময়লা খেয়ে যায়, এটা ঠিক আছে, কিন্তু ক্যারেক্টারটা এরকম যে মানুষ উদাহরণ দিতে গেলে কাক, কুকুর, শিয়াল এই নিকৃষ্ট প্রাণীগুলি উদাহরণ দিয়ে বলে। এর কারণ হলো তার ব্যাখ্যাটা কেউ নিচ্ছে না, তার ব্যাখ্যাটা ওই সব প্রাণীর সাথে মিলিয়ে ফেলে। মহতারাম, এই পর্যায়ে এসে শেষ প্রশ্ন আপনাকে আমরা করতে চাই যে গণমানুষের আকাঙ্ক্ষা পূরণের জন্য সরকারকে কোন বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে হবে অন্তত এই মুহূর্তে? আচ্ছা, যেটা হয়েছিল আমি আপনাকে বলি, নৈতিক অবক্ষয়ের কারণে অথবা সরকারের লেজুর বৃত্তি করার কারণে প্রশাসনিক প্রতিষ্ঠানগুলি একেবারে ভেঙে পড়েছিল। তো পুলিশের স্টেশনগুলি নষ্ট হয়ে গিয়েছিল, মানুষের ক্ষোভ ছিল, পুলিশের সাথে সংগত হয়েছে। এরপরে যখন পুলিশকে আবার রিকোয়েস্ট করে বুঝিয়ে তাদের সাথে সুসম্পর্ক তৈরি করার জন্য চেষ্টা করা হলো, পুলিশ স্টেশনে ফেরত আসলো, কিন্তু পুলিশ কাজ করতে পারছিল না। এখনো যেটা দেখা যায়, ধরেন ট্রাফিক পুলিশের কাজ আমাদের ছাত্ররা ৩-৪ সপ্তাহ নিজেরা রাস্তায় দাঁড়িয়ে করেছে। আমি জেনেছি যে সেই কাজ করতে গিয়ে যেহেতু ট্রেন্ড আপ ছিল না, অনেক জায়গায় ছাত্ররা অ্যাক্সিডেন্ট করে মারাও গিয়েছে। মারা যে শেষ হয়ে গিয়েছিল তা না, জুলাই আগস্টের পরেও আরো অনেক ঘটনা ঘটেছে। এরপরে ডাকাতরা বেড়ে গেল, বিভিন্ন জায়গায় ডাকাতি হলো, তারপরে সেনাবাহিনীকে দায়িত্ব দেওয়া হলো। সেনাবাহিনীরা কিন্তু পুলিশের কাজ করতে অভ্যস্ত না, তাদের ট্রেন্ড আপ করা। তখন আমার একটা উপলব্ধি হলো, সেই উপলব্ধিটাই আজকে বলতে যাচ্ছি, যে সরকার যদি ওই সময় একটা টাস্ক ফোর্স গঠন করত। ধরেন যখন আপনার সাখাওয়াত হোসেন সাহেব স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন, ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন, উনি একটা যখন আওয়ামী লীগকে রিহেবিলিটেট করার জন্য একটা বক্তব্য দিলেন, এটাও মানুষ ভালো হিসেবে নেই, ব্যাপক সমালোচনা হয়েছে। উপদেষ্টাদের কথা বলার ক্ষেত্রে অত্যন্ত সাবধান হয়ে কথা বলা উচিত, কারণ ওনাদের কাজ দেখতে চায় মানুষ, ওনাদের বক্তৃতা শুনে। ওরা যেহেতু রাজনৈতিক লিডার না, ওনারা যেহেতু মানুষের আকাঙ্ক্ষার প্রার্থী অথবা আকাঙ্ক্ষার পদবিতে আছেন, ওনাদের কাজ করে দেখাতে হবে। এই ধরেন যখন টাস্ক ফোর্স গঠন করা হয় নাই, কোনো বাহিনী গঠন করা হয় নাই, কে কার আন্ডারে কাজ করবে? ম্যাজিস্ট্রেসি পাওয়ার আসামিকে দেওয়া হয়েছে, কিন্তু যদি ওই সময় সাথে সাথে পুলিশের একটা টাস্ক ফোর্স গঠন করত, যেই টাস্ক ফোর্সের ভিতরে বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে, যেমন র্যাবের ভিতরে বিভিন্ন ডিপার্টমেন্ট আছে, কিন্তু এই সরকারের পুনর্নির্মাণের সরকারের বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে 4-5 লোক টাস্ক ফোর্সের, মানে যারা নিষ্ঠাবান, সুনাম আছে, দায়িত্বশীল, এরকম সদস্য নিয়ে একটা নতুন টাস্ক ফোর্স গঠন করত। এখনো করা উচিত,
এখনো অতি দ্রুত আপনি 2 মাসের জন্য ম্যাজিস্ট্রেসি দিয়েছে সেনাবাহিনীকে, জি। সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসির সময় শেষ হয়ে যাবে, এরপর কি আবার দিবে? না, আপনাকে যে কোনো ভাবে প্রশাসনকে, পুলিশকে ঢেলে সাজাতে হবে। ইয়েস। পুলিশকে ঢেলে সাজানোর জন্য পুলিশের ভিতর থেকে পুলিশকে এক্সট্রা প্রণোদনা দিয়ে জি। অন্যান্য বাহিনী থেকে, বিজিবি থেকে আনুক, সেনাবাহিনী থেকে আনতে হবে। তারপরে আপনার এই যে নৌবাহিনী থেকে আনতে হবে, তারপরে বিমান বাহিনী থেকে আনতে হবে, তারপরে আনসার থেকে আনতে হবে, এনে একটা শক্তিশালী টাস্ক ফোর্স বানাতে হবে। এর ভিতরে অভিজ্ঞ পুলিশ অফিসার যারা আছে, যারা মামলা ডিল করতে পারবে, তাদেরকে দিয়ে সারা দেশ নিরাপত্তার আওতায় নিয়ে আসতে হবে। আপনি জাস্ট একটা এক্সাম্পল নেন। জি। এই যে ধরেন 2 দিন আগে টঙ্গী ময়দানে যেসব ঘটনা ঘটলো, জি। এর আগে যদি ওনারা ফলো আপ করত, এটাকে এড়ানো যেত। এটা Yes. এড়ানো সম্ভব। একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করলেও 2-4 জন লোক মারা যায়। কিন্তু কোন দুর্ঘটনা অবহেলার কারণে মানে উপেক্ষা করার কারণে ঘটে যাবে, এটা আমাদের কারোই কাম্য না। এখন যদি ওনারা টাস্ক ফোর্স না বানান অথবা গোয়েন্দা বাহিনীকে খুব সচেতন সতর্ক না বানান, তাহলে একটা ঘটনা ঘটবে, একজন কবি নজরুল কলেজ আর শামসুল হক কলেজ, এদের ভিতরে সংঘাত হয়ে গেল, কয়েকজন মারা গেল। জি। মানে ঘটনা ঘটলেই কয়েকজন মারা যাবে। এই টাস্ক মানে আপনার গোয়েন্দা সংস্থা কি করছে, মানে পুলিশ বাহিনী কি করছে? আপনি বলছেন পুলিশ বাহিনী দুর্বল। তো পুলিশ বাহিনী সবল করার দায়িত্ব কার? Yes. আপনি এই যে ছাত্র আন্দোলন করছে, এই ছাত্রদের ভিতর থেকে 1 লাখ পুলিশ নিয়োগ দিয়ে ফেলেন। পুলিশের বিভিন্ন পর্যায়ে নিয়োগ দিয়ে ফেলেন। অথবা যারা প্রণোদনা পাবে তা দিয়ে, অথবা তাদেরকে আউটসোর্সিং করেন। এমন ভাবে করতে হবে যে মানুষ যেন ভরসা পায় যে প্রশাসনটা স্ট্রং হয়ে গেছে। প্রশাসন স্ট্রং হয়ে গেছে, 2 বছর আপনি পরে নির্বাচন দেন বা 1.5 বছর নির্বাচন দেন, মানুষের নির্বাচনের আকাঙ্ক্ষা আছে। কিন্তু আপনি প্রশাসন ঢেলে সাজালেন না, ভয় পেয়ে নির্বাচন দিয়ে পালালেন। জি। তাইলে তো মানুষের কোনো আকাঙ্ক্ষা পূরণই হলো না। আবার সেই সরকার যে পালিয়ে যাবে তার ব্যাপারে মানুষ আবার সমালোচনা করবে। নতুন সরকার যে আসবে সেও আবার ওই কোয়েশ্চেনে আসবে। এখন বাংলাদেশের এক মানুষের অবস্থাটাই হলো এই যে আপনি যদি প্রশাসনকে শক্তিশালী করেন, প্রশাসনিক ভাবে সিস্টেমেটিক ওয়েতে তাকে বিচারের আওতায় আনেন, তাকে জবাবদিহিতার আওতায় আনেন, তাহলে মানুষ মেসেজ পেয়ে যাবে। সেই মেসেজটা এই সরকার গঠন হওয়ার পরে এ পর্যন্ত পায় নাই। আর বিচার Yes. বিভাগ তো অনেক স্লোত হয়ে গেছে, কারণ যথেষ্ট বিচারক নেই, যে কোনো জায়গায় মামলার জট অনেক বেশি, তো বিচারও নেই, প্রশাসনও নেই। এরপরে হসপিটালে যান, চিকিৎসা ব্যবস্থাগুলি যারা আন্দোলন করলো, যারা ক্ষতিগ্রস্ত হলো, দেখেন না আপনি তাদের চিকিৎসার ব্যাপারে কত রকমের টালবাহানা হয়েছে, কত রকমের কথা হয়েছে। জি। তাদেরকে আপনি ধরেন 10,000 লোক অসুস্থ হয়েছে, 4-5টা হসপিটালকে আপনি ডেভেলপ করে আপনি বিদেশি টিম এনে চিকিৎসা দেন, যাদেরকে বিদেশ নিয়ে যাওয়ার জন্য চিকিৎসা করা দরকার। 100 কোটি টাকা, 1000 কোটি টাকা বাজেট করেন না, তারা অবদান করলো বিনির্মাণের জন্য। আপনি তাদেরকে কৃতজ্ঞ হয়ে তাদের কাজটাকে দ্রুত করবেন না? Yes. কই, সেটা তো করতে পারলেন না। তো আমি প্রশাসনের কথা বললাম, বিচার বিভাগের কথা বললাম, চিকিৎসার ব্যাপার বললাম। এখন শিক্ষা তো আগে অনেকবার কাটাছেঁড়া বা নষ্ট করা হয়েছে। শিক্ষাকে যদি সুন্দর করতে হয় তাহলে একটু সময় লাগবে, কিন্তু মাইন্ডসেট করা তো সময়ের ব্যাপার না। Yes. এখন আমি বুঝতে পারছি না যে এতগুলি মন্ত্রণালয়কে, এতগুলি উপদেষ্টা, এই কয়েকজন উপদেষ্টাদের বিভাগ করে দিয়ে কাজকে কিভাবে গতিশীল করবেন, এটা আমার কাছে খুবই কনফিউজড হচ্ছে। আমি যদি ওনাদেরকে কোনো পরামর্শ দেই, ওনারা কতটুকু নিবেন জানি না। আপনার এই টিভি প্রোগ্রামের মাধ্যমে সাংবাদিকদের এবং সবাইকে যে কথা আমি বললাম, জি। সে কথা উপলব্ধি করে তারা কোনো একটা ভালো সমাধানে বা কোনো ভালো নির্মাণের অবদান দিতে পারবে কিনা আশা রাখি। মানুষ অপটিমিস্টিক হবে, মানুষ ভালো চিন্তা করবে। আমিও আশাবাদী মানুষ। আপনাদের মাধ্যমে আশাটা সবার ভিতরে সঞ্চার করে দিতে চাচ্ছি, ইনশাআল্লাহ। যাতে দেশের মানুষ কিছু একটা অর্জন করতে পারে। ধন্যবাদ সবাইকে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ স্যার, আপনি চমৎকার বলেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আখলা টিভি পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা যারা আমাদের সাথে শেষ পর্যন্ত ছিলেন সকলকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা শেষ দিকে শুনেছেন আপনারা শুরু থেকেও টেনে শুনবেন। পুরা বিষয়টাকে বারবার শোনার ব্যাপার। আজকে স্যার যে কথাগুলো বলেছেন এটা বাংলাদেশের ভিত আমি মনে করি। অতএব এটাকে যদি এস্টাবলিশ করা যায়, এই আলোচনাগুলোকে যদি এস্টাবলিশ করা যায়, তাহলে আমার মনে হয় সুন্দর একটা বাংলাদেশ গড়তে আর বেশি কিছুর প্রয়োজন পড়ে না। বন্ধুরা, আপনাদের সকলকেই দাওয়াত থাকলো পরবর্তী অনুষ্ঠানের প্রতি। স্যারের প্রতি আমাদের আবেদন থাকলো পরবর্তী অনুষ্ঠানের প্রতি। আমি দেশ এবং জাতিকে কিছু দেওয়ার জন্য চেষ্টা করব। আপনি রিসেন্ট ইস্যুগুলি নিয়ে যদি আমাকে সুযোগ দেন তাহলে ইনশাআল্লাহ আমি কথা বলবো। জি, ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ স্যার। আজ তাহলে এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো লাইভে অথবা পরবর্তী কোনো ভিডিও বার্তায় ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আপনি যদি বারাকাতুহু।